কোটা আন্দোলনকারীদের অনেক দাবি সংবিধান বিরোধী বললেন কাদের। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠক। শিক্ষার্থী আন্দোলনের ফাঁকে দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে সরকার, মন্তব্য মির্জা আব্বাসের। সবাইকে রাজপথে নামার আহ্বান। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির বরখাস্ত কর্মকর্তা আবু জাফর টাকার বিনিময়ে দিয়েছেন অনেককে চাকরি, গ্রামে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, সিরাজগঞ্জে যমুনার পানি এখনো বিপদসীমার উপরে, দুর্গত এলাকার লাখো মানুষের দুর্ভোগ। এবং টাঙ্গাইলের ভুয়াপুরে প্রধান শিক্ষকের কাছে 2.5 বছর ধরে যৌন হয়রানি শিকার স্কুল শিক্ষিকা, বিচার দাবি এলাকাবাসী। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। কর্মবিরতি বাদ দিয়ে শিক্ষকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। প্রত্যয় পেনশন স্কিম 1 জুলাই 2024 কার্যকর হয়েছে তথ্যটি ভুল দাবি করে ওবায়দুল কাদের বলেন এটি কার্যকর হবে আগামী বছরের 1 জুলাই। বলেন একটি কুচক্রী মহল কোটা আন্দোলনের ভর করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সংবিধান পরিবর্তন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। কোটা সংস্কার আন্দোলনের ফাঁকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে অন্য কোনো ষড়যন্ত্র করছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না দাবি করে তাদের পতন ঘটানো এখন মূল চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতা সহ সাবেক নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি নেতারা বলেন দুর্নীতি ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন চায়। আসছে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা। সমস্ত শ্রেণীর বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত। সমাজে যে যেখানে আসি না কেন সেই অবস্থান থেকে আমাকে কঠিন এবং কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেতারা বলেন বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশে নানা ইস্যু তৈরি করছে। ভেঙে পড়া অর্থনীতিকে টিকে রাখবার জন্য তারা নানা রকম পরিস্থিতি তৈরি করছে, যাতে তাদের এই অপকর্মগুলো, তাদের ব্যর্থতাগুলো সামনে না আসে। মানুষের জীবন ঘনিষ্ঠ যে সমস্যা সেগুলোকে সামনে তুলিয়ে এনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি, এই দুটো লড়াই একত্রে চলবে। সেখানে কোটা সংস্কার আসবে, সেখানে অন্যান্য আরও যেগুলো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ন্যায্য। অভিযোগ করেন বিএনপির চলমান আন্দোলনকে নস্যাতের চেষ্টা করছে সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।
দেশ ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই নতুন নেতৃত্ব করবে বলেও আশা জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া পিএসসির সদ্য বরখাস্তকৃত উপপরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তার বাবা তোফাজ্জল মিয়া একসময় কৃষি কাজ করতেন, তবে দীর্ঘ 18 বছর আগে তিনি মারা যান। 4 ভাই ও 3 বোনের মধ্যে আবু জাফর সবার ছোট। প্রশ্নপত্র ফাঁস করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ সহ পরিচালনা করেন মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আবু জাফরের গ্রামের বাড়ি। বাড়ির সামনেই তৈরি করা হয়েছে পাকা মসজিদ ও মাদ্রাসা। সড়কের পাশে 60 শতক জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে বিগত 3 বছর যাবৎ বাড়িটির নির্মাণ কাজ ফেলে রাখা হয়েছে। আবু জাফর তার নিজ এলাকায় খুব বেশি আসা যাওয়া করতেন না, তবে এলাকার সবাই জানতো তিনি সচিবালয়ে ভালো চাকরি করেন। সম্প্রতি আবু জাফরের গ্রেফতার ও তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি আলোচনায় আসায় স্থানীয়দের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন। আমরা শুনছি যে সে সচিবালয়ে চাকরি করে, সে মানে ভালো একটা পোস্টে আছে এবং সে তার ভালো একটা টাকা পয়সা আছে, তার ইনকাম ভালো, কিন্তু আমরা সে দেশে কোনো মানে একটা উপকার কারো হয়নি তারে দিয়া, এবং ক্ষতির পরিমাণও তারে দিয়ে হয় নাই। বছরে চিন্তা করেন ছুটিতে 2-1 আসতে পারে, এছাড়া এলাকায় এরকম আসে না। আর দেশে এমন কোনো রেকর্ড নাই, খারাপ কোনো নেই। মোবাইলে দেখি তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা জানি না। যদি সে অপরাধ হয়ে থাকে অপরাধ খুঁজে বের করবে, আর অপরাধ না থাকলে তাতে কোনো দোষ নাই। আবু জাফর ঢাকার মালিবাগে জ্যোতি কমার্শিয়াল সেন্টার নামে একটি কোচিং পরিচালনা করেন। তিনি তার নিজ এলাকায় চাকুরি দিয়েছেন অনেককে। আবু জাফরের সাথে পরিচয় কিংবা যোগাযোগ থাকলেও অনেকেই এখন ঝামেলা এড়াতে পুরো বিষয়গুলো এড়িয়ে চলছেন। আবু জাফরের শ্বশুর বাড়িতে ও তার চাচার বাড়িতে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা যায়। জাফর মিয়ার শ্বশুর বাড়ি, সে এটা মনে করেন বছরে 2 বার একবার দেখা গেছে, 2 বছর পরে একবার একটু আইসে বেড়াইছে। এখন যেটা ফেসবুকে শুনতে আছি এটা জানে যারা উপরে যারা আছে তারা জানে, কিন্তু আসলে তো আমরা জানি না এই বিষয়টা, কিন্তু আমি জানি সে অনেকটা ভালো মানুষ। প্রশ্ন ই করছে সে সম্পর্কে আমি কিছু জানি না, তার যে জেলে না সেও আমি জানি না। কয়েকটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর খরচ বহন করেন আবু জাফর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারী বৃষ্টিপাত না হওয়ায় বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে পানি কমলেও আবাদি ফসল নষ্ট, কাঁচা পাকা সড়ক বিধ্বস্ত, নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত লাখো মানুষ। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। নষ্ট হয়েছে ফসল, কাঁচা পাকা সড়ক ও নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ দুর্গত এলাকায় কর্মহীনদের মাঝে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। লালমনিরহাটে বন্যার পানি নামলেও 2 দফা বন্যায় জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতি হয়েছে অধিকাংশ কাঁচা সড়ক। এসব এলাকার কৃষকের বীজতলা সহ নষ্ট হয়েছে নানা ফসল। এরই মধ্যে শুরু হয়েছে নদী ভাঙন। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই, তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। বৃষ্টি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষ এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকটে রয়েছে। চাহিদার তুলনায় সরকারের ত্রাণ সহায়তাকে অপ্রতুল বলছেন বানভাসীরা।
পঞ্চগড়ে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনো অধিকাংশ জমি পানির নিচে। দুদফা বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ, গবাদি পশু নিয়েও অনেকে বিপাকে পড়েছেন। আগামী 7 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি কমেছে, তবে হাওড় ও নিম্নাঞ্চলে এখনো পানিতে তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ভারী বৃষ্টিতে আবারও পরিস্থিতি অবনতির শঙ্কা বলছেন পানি উন্নয়ন বোর্ড। পানি ঘরের ভিতরে কিস্তি রাত্রে 2টার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, সকি জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাত্রে 2টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে রেখে অক্কান পানি বুকমা পানি হয়ে গেছে না, ওখানে পর্যন্ত চলার মাঝে আমরা জালে হয়েছে না। মৌলভীবাজারের 5 উপজেলায় বন্যার পানি নামায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। সেই সঙ্গে টানা 27 দিন খাবার পানির সংকট সহ মানবেতর জীবনযাপন করছে এখানকার শত শত পরিবার। বন্যায় জেলার 42,000 কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। আমাদের পানির জন্য মানুষ হাহাকার করছে। আমাদের পানি নলকূপগুলা পানিতে ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে, মাটি সাটি সব মানে ভাঙ্গা যাইতাছে। বাচ্চা নিলে আর টিন বিন সব ছুটি গেছে গিয়া, আর বাচ্চা নিয়ে এখনো ভয়ঙ্কর অবস্থা। আমরা লাল চাল বুঝতানা খালি 5 কেজি চাউল দিছিলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় ও জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে বাবুর কাছে। বাবু, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, সাধারণত এখানে বন্যা তেমন না হয়, কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবারে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু আসলে 2 দফা বন্যা এখানে হয়ে গেছে। অনেকে যারা ফসল অর্থাৎ বড় চারা রোপণ করেছে তারা কিন্তু আসলে বেকায়দায় পড়েছে। সেই চারাগুলো কিন্তু আসলে পানিতে নিমজ্জিত থাকায় কিন্তু সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। গত 2 দিন ধরে কিন্তু আসলে পঞ্চগড়ে তেমন বৃষ্টি নেই, মাঝে মাঝে কিছুটা হালকা বৃষ্টি থাকলেও কিন্তু ভারী ধরনের যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু নেই, যেই কারণে কিন্তু আসলে কিছুটা স্বস্তি বোধ করছে এখানকার কৃষক এবং কিষানীরা। আমরা কথা বলবো এখানকার একজন কিষানীর সাথে। আপনার সাথে কথা বলতে চাই যে আপনারা রোপা কি লাগাতে পেরেছেন? আমরা ওয়া লাগাইছি, ওয়া নষ্ট হয়ে গেছে, আর এখন মনে করে আবার নতুন করে লাগাইতে হবে। গরু ছাগল ঘর থেকে বের করতে পারি না, ঘাস নাই, ঘাস কিনে খাওয়াইতে হচ্ছে। আমরা শুনছিলাম যে আসলে একজন কিষানী বলছিল যে আসলে এখন পর্যন্ত রোপা লাগাতে পারেনি। এর আগে যারা রোপা লাগিয়েছে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই কারণে কিন্তু এখন যেহেতু আজকে কিন্তু রৌদ্র, সারাদিনেই প্রায় রৌদ্র, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে কৃষক কিষানীরা এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আসলে মাঠে নেমে পড়েছে, অর্থাৎ বড় চারা রোপণে ব্যস্ত সময় পার করছে। এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে বলি যে আসলে পঞ্চগড়ের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর পানিগুলো কিন্তু আসলে কমতে শুরু করেছে। অনেক জায়গায় কিন্তু আসলে পানিবন্দী ছিল, সেই পানিবন্দী জায়গাগুলো থেকে অনেকটা পানি কিন্তু কমতে শুরু করেছে, যেই কারণে অনেকটা স্বস্তি বোধ করছে। এর পাশাপাশি আসলে ক্ষয়ক্ষতি যদি বলি যে গ্রামীণ রাস্তাঘাটগুলো আসলে ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। আসলে প্রত্যেকটি রাস্তায় গ্রামীণের চলার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আরও যদি বৃষ্টি হয়, আরও যদি বন্যার পরিস্থিতি বন্যা আসে বা বৃষ্টিপাতে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংখ্যা। আমি চলে যাচ্ছি জামালপুরে, সেখানে বন্যা পরিস্থিতি জানাতে আসেন মেহেদি। আপনার জেলায় সর্বশেষ বন্যার পরিস্থিতি কেমন জানাবেন? বাবু, যেমনটি জানাতে চাই, গত 24 ঘন্টায় 18 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরের বন্যা পানি। আমি আপনাদের একটু জানাতে চাই যে ইতিমধ্যেই পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবৎ জামালপুরের বন্যা যে ভয়ঙ্কর পরিস্থিতি সেটি কিন্তু 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং সেটি কমে 49 সেন্টিমিটার হওয়ার পরে কিন্তু আবার সেটি বৃদ্ধি হয়ে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। গত 24 ঘন্টায় কিন্তু সেটি আবারও আমরা দেখছি যে পানি কমছে, কিন্তু সেটি কমলেও কিন্তু ধীরগতিতে কমছে। ইতিমধ্যেই জামালপুরে প্রায় 4টি উপজেলা, বিশেষ করে মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের 23টি ইউনিয়নের প্রায় 2 লাখের বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে।
মানুষের বেশিরভাগই কিন্তু যারা কৃষিকাজের উপর নির্ভরশীল এবং দিন আনে দিন খায়, যাকে দিনমজুর বলা হয়, এই 2 সপ্তাহের মধ্যে তারা কোনো কাজকর্ম করতে পারছে না, কোনো কাজে যেতে না পারার কারণে এই 2 লাখ মানুষের কিন্তু মানবতর জীবনযাপন করছে। এই দুর্যোগ যে বন্যা, সেটা কিন্তু এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। আমরা সকাল থেকে বানবাসীদের খুব কাছ থেকে দুঃখ দুর্দশা তুলে ধরছি। একদিকে যেমন বাসাবাড়িঘর থেকে পানি এখনো ঠিক মতো নামেনি, অপরদিকে বাসাবাড়িঘর ভাঙা, সেই সাথে নেই কোনো খাবারের ব্যবস্থা। জেলা ত্রাণ কর্মকর্তা এবং সরকারিভাবে যে বলা হচ্ছে যে জেলা প্রশাসক বলছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখেছি কোনো ধরনের ত্রাণ তৎপরতা এই দুর্গম অঞ্চলে বন্যার্তদের কিন্তু কাছে জুটেনি এবং ভাগ্যে কিন্তু তাদের আসেনি। সকাল থেকে 2-1টি সামাজিক ও সহযোগী সংগঠনকে আমরা পেয়েছি। একটি হচ্ছে প্রিয় ইসলামপুর যে ভূমি, একটা জন্মভূমি নামে একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তারাই শুধুমাত্র এই দুর্গম চরাঞ্চলে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে ত্রাণের জন্য হাহাকার করছেন বন্যার্তরা। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শিশু খাদ্য ও ত্রাণ। এই ছিল আমার কাছে জামালপুর থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে বাবু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে পঞ্চগড় এবং জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন। টানা 2 সপ্তাহের বন্যায় সিরাজগঞ্জে যমুনার পানিতে তলিয়ে গেছে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল। বিস্তীর্ণ ফসলের সাথে তলিয়ে গেছে ঘাসও। এসব এলাকায় মানুষের খাবারের পাশাপাশি দেখা দিয়েছে চরম গোখাদ্যের সংকট। এতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে দুর্গতরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। যমুনার চরাঞ্চল, দু চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি। এবারের বন্যায় পানিতে তলিয়েছে জেলার 5 উপজেলার চরাঞ্চলের 34টি ইউনিয়ন। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। অনেকেই চরম দুর্ভোগ উপেক্ষা করে নিজেদের বসতবাড়িতে অবস্থান করছেন। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শুধু মানুষই নয়, বন্যার কবলে পড়েছে গবাদি পশুও। পানিতে কাঁচা ঘাস তলিয়ে থাকায় তাদের খাবারে পড়েছে সংকট। এতে হাঁস, মুরগি, গরু, ছাগলের খাবার জোগাড় করতে দুর্গতদের পড়তে হচ্ছে চরম বিপাকে। গরু বাছুরের খাদ্য নাই, মানুষের অভাব, বাল বাচ্চা নিয়ে খুবই কষ্ট করতেছি। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা এক তো খাই, এক তো খাই না। আঙ্গ তো কেউ দেখ পারাইছে না, কেউ খোঁজ খবরও নেই বেড়াইছে না। দিন ধরে পানি উঠছে, বাড়ির থাকার জন্য যে একটা ঘর আছিল তাও ভেঙে গেছে। গেলি পরে আমি যে এক বাড়িতে এসে শুকনা জায়গা আছে ওইখানে উঠছে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণের সঙ্গে গোখাদ্য বিতরণের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। শুকনো খাবার যেমন মানুষের জন্য আসছে, সেরকম পশু যারা আছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আগামী দিনে আমাদের করার প্রয়াস রয়েছে। আমরা অবশ্যই সেগুলো মাথায় নিয়ে কাজ করব। সেই সঙ্গে প্রাণী সম্পদ বিভাগ দুর্গত এলাকায় গবাদি পশুর চিকিৎসার জন্য গঠন করেছে 5টি মেডিকেল টিম। গবাদি পশু এই সময় বন্যার কারণে সাধারণত কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। এই প্রাদুর্ভাব যেন না বাড়ে সেই কারণে আমরা এর আগেও টিকা দিয়েছি এবং আমরা অলরেডি আমি টিকা নিয়ে আসছি আমার কেন্দ্র থেকে এবং আগামীকালে এই টিকাগুলো আমাদের এই বন্যার প্রবণ এলাকাতে চলে যাবে। জেলার 34টি ইউনিয়নে প্রায় 2 লাখ গবাদি পশু বন্যার কবলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের ভুয়াপুরে অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষিকাকে 2.5 বছর ধরে করা হয় যৌন হয়রানি। ঘটনার প্রতিবাদ জানালে সহকারী প্রধান শিক্ষিকাকেও দেয়া হয় বদলির হুমকি। এমন অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাজী জহুরুলের বিরুদ্ধে। ঘটনা তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষককে শাস্তির আওতায় আনার দাবি শিক্ষকদের। সহকর্মী আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। আমাকে এখানকার প্রধান শিক্ষক মেসেঞ্জারে লেখালেখি, মোবাইলের কথা বলা, বিভিন্ন আমি এগুলা সব করে আমি বুঝতে পারছি এটা পুরো একটা টিচিং যৌন হয়রানিতে ভুগতেছি আমি। এভাবেই নিজ কর্মস্থল অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল কর্তৃক প্রায় 2.5 বছরের যৌন হয়রানির বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী শিক্ষিকা। আমি বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রবলেম সমাধান করি, আর আমি নিজেই 2 বছর যাবত সমস্যা ভুগি। আমি চাই যে ওনার সর্বোচ্চ একটা শাস্তি হোক। অত্যাচারের মাত্রা বেড়ে গেলে প্রতিকার চেয়ে বিষয়টি জানান সহকারী প্রধান শিক্ষিকাকে। যৌন হয়রানি বন্ধ করতে অভিযুক্ত প্রধান শিক্ষক জহুরুলকে অনুরোধ করায় এই সহকারী প্রধান শিক্ষিকাকেও দেওয়া হয় বদলির হুমকি। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষিকাকে অপহরণ করে বিয়ের হুমকি দিলে বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে অভিযোগ দেন তিনি। এ নিয়ে গেল বৈঠকে বসলে অভিযোগ স্বীকার করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। সে রাবিয়া ম্যাডামের কথা অকপটে স্বীকার করছে যে রাবিয়া ম্যাডাম যা বলেছে তা সম্পূর্ণ সত্য, সে একটা মিথ্যা কথা বলে নাই। আমি
এখানে আর চাকরি করব না, চাকরি রিজাইন দিয়ে চলে যাব। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এটা শুধু আমরা শিক্ষার্থী এটাই ভুগতেছি না, শিক্ষার্থী পর্যন্ত তারা এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এলাকাবাসী ক্ষুব্ধ, এলাকাবাসী এটার বিচার চায় এবং তারা সবাই একতাবদ্ধ যে এটা যেন সুষ্ঠু বিচার হয়। আমরা আতঙ্কে আছি স্যার, কারণ যেখানে কোনো শিক্ষকেরই স্যার কোনো নিরাপত্তা নেই, সেখানে আমাদের আমরা স্টুডেন্ট হয়ে কিভাবে নিরাপত্তা পেতে পারি স্যার? যেখানে একজন শিক্ষকের নিরাপত্তা নেই, তাহলে শিক্ষার্থীদের কিভাবে নিরাপত্তা পাবো? আমরা বিচার চাই, ন্যায্য বিচার চাই, যেটা এটা বিচার হোক, এবং স্যারকে আমরা হেড স্যার চাই না। বৈঠকের পর থেকে ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেনি, বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি তার বক্তব্য। এদিকে অভিযোগ তদন্ত করে জহুরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী আমাদের পক্ষে যেগুলি কাজ করার আছে সেগুলি আমরা করব। তাদের যে প্রবিধানমালা আছে, প্রবিধানমালার আলোকে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা আছে, সেই আইনানুগ ব্যবস্থা এখানে নেওয়া হবে এবং এক্ষেত্রে তার সর্বোচ্চ যে শাস্তির বিষয়টা, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য গভর্নিং বডিকে অনুরোধ করা হবে। প্রধান শিক্ষক কাজী জহুরুল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও এলাকায় প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে সন্দিহান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। 1969 সালে প্রতিষ্ঠিত বরগুনা জেলা কারাগার আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। 50 বছরেও পুরনো ভবনটিতে ঝুঁকি নিয়ে বাস করছেন বন্দীরা। কারাগারের নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত পাকিস্তান আমলে নির্মিত এ কারাগারটি। বিষয়টি স্বীকার করে নতুন কারাগার নির্মাণের প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা কারাগারের বেশ কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল। এর মধ্যে কারাগারের হসপিটাল এবং বিষখালী ও পায়রা নামের ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বেহাল কিশোর ওয়ার্ডও। সামান্য বৃষ্টি হলে পানিতে ভেসে যায় মেঝে, আর এসব ভবনেই রাখা হচ্ছে বন্দীদের। আমরা সাক্ষাৎ করতে যাওয়ার পরে দেখলাম যে উপর থেকে পানি পড়ে এবং ভীমে ফাটল, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। ধসে পড়লে শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। সবাই আসলে মানুষ হাঁটলো এটা কাঁপে। বৃষ্টি আসলে আসলে পানি পড়ে তলিয়ে যায়। আসলে ওখানে বর্তমান যে অবস্থা, থাকার অবস্থা নাই। এর পাশাপাশি হাসপাতাল আছে, হাসপাতালটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে হাসপাতালটি ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ এসব ভবনে আতঙ্কে থাকছেন বন্দী ও দায়িত্বরত কারারক্ষীরা। এছাড়া নিরাপত্তা দেয়াল নিচু থাকায় অরক্ষিত কারাগারটি। সবচেয়ে বেশি হলো আমাদের গাইডওয়ালটা। এটা 1968 সালে তৈরি হয়েছে, তখনকার ডিজাইন খুব দুর্বল ছিল, হাইট খুব কম, যে কোনো সময় যে কোনো বন্দি এখান থেকে পালাই যেতে পারে। অতএব এই ওয়ালটা আমাদের খুবই জরুরি। নতুন করে কারাগার নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। এটা আজ থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছে। তো এমনিতে আমাদের এই কারাগার সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে আমরা অতিরিক্ত জায়গা বরাদ্দের বিষয়টা নিয়ে কাজ করছি। পাশাপাশি যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে, এগুলো আসলে কোথাও সংস্কার করার প্রয়োজন, কোথাও ভেঙে নতুন করে করার প্রয়োজন। বরগুনা জেলা কারাগারের ধারণ ক্ষমতা 200 জনের হলেও বর্তমানে এখানে 300 কারাবন্দী রয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মোশাররফ হোসেন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে লিটন হোসেন নামের শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে মিজান হোসেন নামে আরেক ব্যক্তি তাকে উদ্ধার করতে নামে। পরে দুজনেরই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। দেখছেন দেশ জনপদ সংবাদ।
পঞ্চগড়ে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জে এই আইটি সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী। এই সময় প্রতিমন্ত্রী জানান, আইটি সেক্টরে $5 বিলিয়ন বেশি রপ্তানি আয় নিশ্চিত করতে আগামী 5 বছরে আইটি সেক্টরে নতুন করে আরও 10 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দ্রুতই গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের প্রতিটি জেলায় স্বল্প মূল্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানকে উচ্চ গতি সম্পূর্ণ ইন্টারনেট সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। আমাদের সরকার যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিয়েছে, যা আমাদের এই পঞ্চগড়ের 5টি উপজেলা সহ আমাদের সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা পর্যায়ে 555টি জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার আমরা নির্মাণ কাজ শুরু করেছি। সারা দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে এশিয়ার সর্ববৃহৎ সার কারখানার নিয়মিত কার্যক্রম পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব কথা বলেন। চাহিদা অনুযায়ী কারখানাগুলোতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদনের মাধ্যমে কৃষকের সারের চাহিদা মেটানো হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দ্রুতই ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি। আর আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। নওগাঁয় দিন দিন বাড়ছে রঙিন মাছের বাণিজ্যিক চাষ। এর মধ্য দিয়ে কমছে শিক্ষিত বেকারের সংখ্যা। তবে মাছ পরিবহনে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে খামারিদের। সম্ভাবনাময় এই মাছ চাষে সরকারের সুদৃষ্টি চেয়েছেন তারা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসের অ্যাকুরিয়ামে শোভা পায় হরেক রকমের রঙিন মাছ। বর্তমানে শৌখিন মানুষের শখের বড় অংশ জুড়ে রয়েছে এটি। দিন দিন রঙিন মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় এর বাণিজ্যিক চাষও বাড়ছে। জেলা সদর, আত্রাই ও বদলগাছি উপজেলায় সাধারণ মাছের সঙ্গে পুকুরে চাষ হচ্ছে বাহারি মাছ। স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমীর সহযোগিতায় জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের আবু রায়হান সিদ্দিক তার 5টি পুকুরে রঙিন মাছ চাষ করছেন। সিল্কি, কৈকার্প ও কমেট মাছের রেণু সফলভাবে উৎপাদন করছেন তিনি। পরে অন্য পুকুরে ছেড়ে মাছ বড় করছেন রায়হান। বর্তমানে তার পুকুরে বাহারি কৈকার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ, মলি ও গাপ্পি মাছ চাষ হচ্ছে। বাজারে ভালো দাম পাওয়ায় রায়হানকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন রঙিন মাছ চাষে। মাছ চাষকে কেন্দ্র করে যারা উন্নতি করতে চায় তারা একসময় এই রঙিন মাছ চাষ করাকে কেন্দ্র করে তারা অনেক ডেভেলপ করতে পারবে। আমি নিজেও পুকুরে চাষ করেছি, করার পরে একটা মাছ নিয়ে যায় 1000-1200 টাকা বেচেছি। 1 বছর যাবৎ রঙিন মাছ চাষ করে বেশ লাভ পাচ্ছেন বলে জানান খামারি রায়হান। সাধারণ মাছের থেকে লাভ তো অবশ্যই হবে, কারণ ঘটনা হচ্ছে যে এই মাছগুলো পিসভাবে বিক্রি, আর আমরা তো এগুলা বিক্রি করি মন ভাবে। আগ্রহী চাষিদের বাহারি মাছ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। বর্তমানে আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। যারা শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই খাতে এগিয়ে এসেছে। আমাদের মৎস্য অধিদপ্তরের মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই অ্যাকোয়ারিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। রঙিন মাছ চাষ আরও ছড়িয়ে দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। কোটা আন্দোলনকারীদের অনেক দাবি সংবিধান বিরোধী বললেন কাদের। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠক। শিক্ষার্থী আন্দোলনের ফাঁকে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে পারে সরকার। মন্তব্য মির্জা আব্বাসের। সবাইকে রাজপথে নামার আহ্বান।
প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির বরখাস্ত কর্মকর্তা আবু জাফর টাকার বিনিময়ে দিয়েছেন অনেককে চাকরি, গ্রামে গড়েছেন ডুপ্লেক্স বাড়ি। সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, সিরাজগঞ্জে যমুনার পানি এখনো বিপদ সীমার উপরে, দুর্গত এলাকার লাখো মানুষের দুর্ভোগ। এবং টাঙ্গাইলের ভুয়াপুরে প্রধান শিক্ষকের কাছে 2.5 বছর ধরে যৌন হয়রানির শিকার স্কুল শিক্ষিকা, বিচার দাবি এলাকাবাসী। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।